ভাইসব, আজ আমরা লুকিজমের ৩৯তম অধ্যায় নিয়ে কথা বলতে চলেছি। এবার আজকের ভিডিওর কথা বলি। গত পর্বে আমরা দেখেছিলাম যে ভাস্কোর গ্যাংকে দেখে বুজিন বেশ অবাক হয়ে গিয়েছিল। আজকের ভিডিওর শুরুতে আমরা দেখি যে ভাস্কোর গ্যাং এবং বুজিনের গ্যাং একে অপরের মুখোমুখি, আর এই পর্বের শুরুটাই হয় মারামারি দিয়ে। আজকের অধ্যায় শুরুতে আমরা দেখি ভাস্কোর গ্যাং বুজিনের গ্যাংকে খুব বাজেভাবে মারছে। লাথি, ঘুষি সবকিছুর মাধ্যমে বুজিনের গ্যাং খুব মার খাচ্ছিল। আমরা শুধু বুজিনের গ্যাংয়ের লোকগুলোর আওয়াজ শুনতে পাই, যা অনেকটা এরকম। এরপর বুজিন ভাস্কোকে দেখে মনে মনে ভাবে, কিছুক্ষণ আগেও আমি এই লোকটাকে পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু ওই হলো বর্নাকলসের নেতা। এরপর ভাস্কো তার বন্ধু জেসকে বলে, জেস, তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? জেস বলে, এটা আমাদের বন্ধুত্বের কামাল, এখন আমি বুঝতে পারি তুমি কোথায় আছো। এরপর ভাস্কো বলে, তুমি একদম ঠিক বলেছো জেস। এরপর জেস মনে মনে বলে, আমাকে খেতে তাই ওখানে আমার থাকার কোনো লাভ ছিল না। এরপর ভাস্কো ওদের সবাইকে বলে, কিন্তু তোমাদের সবার এখানে আসার দরকার ছিল না। এরপর ভাস্কোর গ্যাংয়ের লোকেরা বলে, এর মানে কি ভাস্কো? আমরা সবাই বন্ধু, তোমার এই কথাটা আমাদের খারাপ লেগেছে। এরপর ভাস্কো তার গ্যাংয়ের লোকদের ভালোবেসে বলে, কিন্তু এখন তোমাদের ফিরে যাওয়া উচিত, আর ফিরে যাওয়ার সময় সবাই হেলমেট পরে যাবে। কিন্তু এরপর হঠাৎ আমরা দেখি, তোমার খেলা এখন শেষ, আর আমি তোমার কাঁধের অবস্থা খারাপ করে দেওয়ার আগে তোমার সঙ্গীদের আবার এখানে থাকতে বলো। কিন্তু আমাদের ভাস্কো বেশ। এরপর ভাস্কো বলে, কি বললি তুই? তুই আমার কাঁধ ধরেছিস? এরপর ভাস্কো এই মোটা ছেলেটার কাঁধ ধরে ফেলে। ভাস্কোর একটা হাত তার পকেটে ছিল, আর অন্য হাতে সে ওই মোটা ছেলেটার কাঁধ ধরেছিল। আমার সাথে লাগতে আসার চেষ্টা করিস না। আর ভাস্কো এক হাতে ওই মোটা ছেলেটার কাঁধ পুরো চেপে ধরে তার অবস্থা খারাপ করে দেয়, আর এই মোটা ছেলেটার চিৎকার বেরিয়ে আসে। আর হ্যাঁ, ভাস্কোর এই মারের পদ্ধতিটি খুব বিখ্যাত। এরপর বুজিন মনে মনে ভাবে, এটা হতে পারে না, এর শক্তি আমার লোকের থেকেও বেশি, এমনকি আমার সব লোকই এদের কাছে হেরে গেছে। আর যাদের আমি ডেকেছিলাম সেই নতুনরা এখনো এখানে পৌঁছায়নি। সেই নতুনরা সবাই খুব ধীর, ওরা এখনো এখানে কেন পৌঁছালো না? কিন্তু এরপর হঠাৎ দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা জেকে দেখি যে গলির বাইরে তার বাইক দাঁড় করিয়ে বাইকের উপর হেলান দিয়ে বসে আছে। আর এরপর আমরা কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয়। বুজিনের দলের সেই নতুনরা বলছিল, এই তাড়াতাড়ি চলো, বুজিন আমাদের ডেকেছে। কিন্তু তোমরা হাঁটছো না কেন? কি হয়েছে? কি সমস্যা? এরপর আমরা দেখি আর যে এই লোকগুলোর রাস্তা আটকে ছিল, যার কারণে তারা যেতে পারছিল না। এরপর এই লোকগুলোর জের সাথে মারামারি হয়, কিন্তু যে একাই এদেরকে শেষ করে দেয়। আর আমরা দেখি এই লোকগুলো গলিতে পড়ে আছে। এখন আমরা দেখি যে আরামের সিগারেট খাচ্ছে, একদম রিল্যাক্স হয়ে। এরপর দুজন লোক জের পেছন থেকে আসার বলে, এইসব তুমি করেছো? ইয়ার, তুমি সত্যিই অন্যরকম একজন মানুষ। আর যে খুব অবাক হয়ে যে ওই দুজনকে দেখে উঠে দাঁড়ায়। আর ওই দুজন বলে, আরে আরে আরে, আরাম করো, রিল্যাক্স, আমরা এখানে তোমার সাথে মারামারি করতে আসিনি। যাদের তুমি মেরেছো তারা আমাদেরও, আমিও ওই লোকগুলোর ওপর খুব বিরক্ত ছিলাম। এরপর দ্বিতীয় ছেলেটি প্রথম জনকে বলে, এই চলো এখান থেকে যাই। আর হ্যাঁ, কেন জানি না এই দুজনকেও আমার খুব শক্তিশালী মনে হচ্ছিল, যদিও আমরা এখনো তাদের মারামারি দেখিনি। তোমার সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া উচিত। যদি তুমি সিগারেট খাওয়া ছেড়ে দাও, তাহলে তোমার জীবনে কেউ তোমাকে ভালোবাসার জন্য অবশ্যই আসবে। আমি আর আমার বন্ধু সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, আর এরপরই আমরা আমাদের গার্লফ্রেন্ড। এরপর আমরা দেখি যে ওই দুজন চলে যায়, আর আমরা দেখি যে জের সিগারেট মাটিতে পড়ে আছে, অর্থাৎ সে সিগারেট ছেড়ে দিয়েছে। কিন্তু এরপর আবার দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা বুজিনকে দেখি। আমাকে এখান থেকে দ্রুত বেরোতে হবে, কিন্তু এই বক্সার আর এই ট্যাটুওয়ালা ছেলে দুজনই খুব শক্তিশালী, তাই এখান থেকে বেরোনোর একটা মাত্র রাস্তা আছে, আর সেটা হলো ওই ভিতু। আর হ্যাঁ, ওই ভিতু। বুজিন মনে মনে ভাবে, আমি ওকে 1 মিনিটের মধ্যে মেরে ফেলে দেব, আর এরপর ওর পেছনে শুধু মেয়েরা আছে, তাই আমি এখান থেকে দ্রুত বেরোতে পারি। বুজিনকে তার দিকে আসতে দেখে ড্যানিয়েল মনে মনে ভাবে, কিন্তু এই লোকগুলো যারা এখানে দাঁড়িয়ে আছে, এরা এত রিল্যাক্স কেন মনে হচ্ছে? আমি ভিতুটার ওপর আক্রমণ করতে যাচ্ছি, আর এদের কোনো চিন্তা নেই, এরা একদম রিল্যাক্সড। আর হ্যাঁ, আপনাদের বলার দরকার নেই, যাই হোক, আমি ওকে এভাবে ছাড়বো না। আর বুজিন ড্যানিয়েলের ওপর একটি ঘুষি মারে, কিন্তু ড্যানিয়েল প্রতিবারের মতো ভয় পেতে পেতে সেই ঘুষিটা ঠেকিয়ে দেয়। মানে সে ভেতর থেকে ভয় পাচ্ছিল, কিন্তু বাইরে থেকে সবাই তাকে এটা
এরপর ড্যানিয়েল মনে মনে ভাবছিল, আমার বন্ধুরা আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমাকে ওকে থামাতে হবে, এখন আমি আর লুকাতে পারি না। আর ওদিকে উজিন মনে মনে ভাবছিল, ও আমার আক্রমণ কিভাবে এড়িয়ে গেল, এ তো আমাকে খুব। এরপর ড্যানিয়েল মনে মনে ভাবে, তাহলে ঠিক আছে, এখন আমি সেই আক্রমণটাই করব যেটা আমি জ্যাককে দেখে শিখেছিলাম। আর সেই আক্রমণটাই ড্যানিয়েল গ্যামনাম ল্যান্ডলর্ডকেও মেরেছিল। আর আমরা দেখি যে ড্যানিয়েল, উজিন এত শক্তিশালী কিভাবে। এরপর ড্যানিয়েল মনে মনে ভাবে, তাহলে ঠিক আছে, এখন আমি সেই আক্রমণটাই করব যেটা গ্যামনাম ল্যান্ডলর্ডকে মারার সময় আমি ব্যর্থ হয়েছিলাম। আর হ্যাঁ, এই আক্রমণটাও ড্যানিয়েল স্যাককে মারতে দেখেছিল, ইউহির প্রেমিকের। ড্যানিয়েল মনে মনে ভাবে, যখন আমি গ্যামনাম ল্যান্ডলর্ডকে এটা মারতে চেষ্টা করেছিলাম তখন আমার হাত ছোট পড়ে গিয়েছিল, যার কারণে সেই আক্রমণটা। আর হ্যাঁ, আমরা দেখি যে বুজিনের মুখে একটি খুব দুর্দান্ত ঘুষি লেগেছে। আমার মনে হয় এটা এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ঘুষি ছিল যা উজিন কারোর হাতে খেয়েছে। এরপর ড্যানিয়েল মনে মনে ভাবে, এখন আমি। আর হ্যাঁ, ড্যানিয়েল আরো একটি আক্রমণ করে সরাসরি বুজিনের মুখে। আর এই আক্রমণে বুজিন সোজা বাতাসে উড়ে যায়। আর আমরা দেখি যে বুজিনের সাথে তার একটি দাঁতও বাতাসে উঠছে। আর আমরা দেখি একজন বক্সার, আমি জানতামই একজন বক্সার। আর সবার মুখ হাঁ করে আছে। কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের ড্যানিয়েল বক্সার নয়, বরং সে শুধু একবার জ্যাককে দেখে এইসব আক্রমণ করেছে। এই আক্রমণটা আমি আগে কোথাও দেখেছি। হ্যাঁ, ওই যে দোকানের ছেলেটা কাজ করে, আমি তাকে এটা করতে দেখেছি। ভাস্কর মনে পড়ে যখন মোটা ড্যানিয়েল সুদর্শন ড্যানিয়েলকে তার পিঠে করে নিয়ে যাচ্ছিল, তখন রাতে সেই দোকানওয়ালা ছেলেটাকে। ভাস্কর মনে মনে ভাবে, ওই দোকানওয়ালা ছেলেটা, হ্যাঁ, সে ড্যানিয়েলকে চেনে। আর তার আক্রমণ একেবারে, মানে ড্যানিয়েল আর তার আক্রমণ একেবারে একই রকম। তাহলে ওই দোকানওয়ালা ছেলেটা আর ড্যানিয়েলের মধ্যে কি সম্পর্ক? আর হ্যাঁ, আমরা দেখি যে বুজিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এত খারাপ অবস্থা তার তখনও হয়নি যখন জ্যাক তাকে মেরেছিল। তো বুজিনের দলের সবাই অবাক। আর আমরা দেখি যে বুজিন যখন মাটিতে পড়েছিল, তার গার্লফ্রেন্ড তার কাছে আসে। সে বলে, এই বেবি, তুমি ঠিক আছো তো? আর আমরা দেখি যে বুজিনের গলা থেকে আওয়াজও খুব কষ্ট করে বেরোচ্ছিল। তার শুধু এইটুকু আওয়াজই বেরোচ্ছিল। এরপর ভাস্কো হুজিনকে বলে, তোমার নিজের গার্লফ্রেন্ডের খেয়াল রাখা উচিত, ভালোবাসা শুধু মজা করার জন্য হয় না। আর হ্যাঁ, আপনারা যারা ভাস্কোর এই কথার সাথে একমত কমেন্টে। আর হ্যাঁ, আমরা দেখি যে হুজিনের গার্লফ্রেন্ড কাঁদছিল। হুজিনের অবস্থা দেখে ভাস্কোরও চোখ থেকে জল আসে। তো বন্ধুরা, আমরা দেখি এই ঝগড়াটা এখানেই শেষ হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটি কালো রঙের এসইউভি গাড়ি দেখি, যার ভিতরে গান বসে আছে। আর সেই গান যার সাথে ড্যানিয়েলেরও মারামারি হয়েছিল। আর গানও এখানে আসছিল যেখানে এরা মারামারি করছিল। গান মনে মনে ভাবছিল, ইউহি আমাকে এখানে মেসেজ করে ডেকেছিল যাতে আমি ওদের সাহায্য করতে পারি, কিন্তু মনে হচ্ছে ওরা এইসব। আর এই সময় গান ড্যানিয়েলের ব্যাপারে ভাবছিল। গান মনে মনে ভাবে, ওই ছেলেটা বেশ উন্নতি করেছে। এখন আমি বুঝলাম সে কেন আমাকে ড্যানিয়েলের ওপর নজর রাখতে বলেছিল। আর এখানে গানেরও এই। এখন মারামারি শেষ হয়ে গেছে। আমরা দেখি উজিন, তার গার্লফ্রেন্ড আর ওই মোটা ছেলেটা ভাঙা অবস্থায় বাড়ি ফিরছিল। কিন্তু তখনই গান তাদের সামনে চলে আসে। গান বলে, তোমরা আমাকে চেনো? এরপর এরা বলে, হ্যাঁ, যখন আমাদের মারামারি হচ্ছিল তখন আমরা দেখেছিলাম যে আপনি দূর থেকে সবকিছু দেখছিলেন। আমরা সত্যিই আপনাকে খুব সম্মান করি। এরপর গান বলে, আচ্ছা, তাহলে তোমরা আমাকে চেনো, তার মানে আমরা একই পরিবারের অংশ। কিন্তু আমি বলে দিই, আমি এখন টাকা তোলার কাজ ছেড়ে দিয়েছি। দুঃখিত, তোমরা আমাকে চিনলেও আমি তোমাদের সাহায্য করিনি। তো যেহেতু উজিনের দল গানকে খুব সম্মান দিচ্ছিল, তাই গান বলে, যাই হোক, আমি বলে দিই আমাদের দুজনের বয়স একই। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একাডেমি অর্থাৎ স্কুল দেখি। স্কুলে আমরা দেখি জ্যাক পায়ের ওপর পা তুলে বসে আছে। সে ড্যানিয়েলকে বলে, এই ড্যানিয়েল, তাহলে তুমি আসলে বক্সার? তুমি আমাকে এই কথা আগে বলোনি। তাহলে চলো আমরা আরেকটা প্রতিযোগিতা করি। ড্যানিয়েল বলে, না, গতবার যখন আমাদের মারামারি হয়েছিল তখন আমি তোমাকে ঘুষি মারতে পারিনি, তাই তখন আমাদের মধ্যে কে জিতেছিল তা আমরা ঠিক করতে পারি না। কিন্তু এবার আমরা বক্সিং এর পুরো ইউনিফর্ম পরবো। আর এবার আমি তোকে। জ্যাকের পায়ে নামসু সেই জুতো দেখতে পায়। নামসু মনে মনে ভাবে, এই খুব ভয়ঙ্কর। জ্যাক কি তার পা থেকে জুতো খুলে পড়েছে? আমার মনে হয় এখন জ্যাকের পুরো টাকা মুসুল হয়ে গেছে। কেমন হয় যদি আমরা দুজন পরীক্ষার জন্য একসাথে বসে পড়তাম? জ্যাক বলে, নো থ্যাংক ইউ, আমি এমনিতেও পড়াশুনো করি না। এরপর ড্যানিয়েলের হঠাৎ মনে আসে, হ্যাঁ, আমার মনে পড়েছে, এখন তো পরীক্ষাও আসতে চলেছে। তো বন্ধুরা, এই অধ্যায় এখানেই শেষ। তাহলে কি ড্যানিয়েল পরীক্ষায়ও তার ক্লাসে বা স্কুলে টপ করবে, নাকি সে পড়াশুনো করতে পারবে না? তো বন্ধুরা, সামনের ভিডিওগুলো বেশ আকর্ষণীয় হতে চলেছে, তাই আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন।